গোটা বিশ্ব যখন জ্বালানি সংকটের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তখন পাকিস্তানের গ্যাস পাইপলাইন, যা পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড করে দিল বালুচ আর্মি। এবং পাকিস্তান সরকার কার্যত স্বীকার করেছে এই পার্টিকুলার পাইপলাইনকে উড়িয়ে দেওয়ার ফলে 13টি শহরে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে পাকিস্তানে। এই মুহূর্তে গোটা বিশ্ব জ্বালানি সংকট এবং একই সঙ্গে তৈল সংকটের সামনে দাঁড়িয়ে আছে, এবং মেজর যে সমস্যা তা হলো ক্রুড অয়েল সাপ্লাই এবং গ্যাস সাপ্লাই চেন সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের এই ধরনের ভয়াবহ হামলা নিঃসন্দেহে পাকিস্তানকে কিন্তু সাম্প্রতিক সময় সব থেকে বড় বিপদে ফেললো। মনে রাখবেন, এই পাকিস্তান কিন্তু ইরান ও আমেরিকার যুদ্ধে মধ্যস্থতাকারী হয়ে দালালি করতে গেছিল এবং যুদ্ধ থামাতে গেছিল। আর আজকে তাদের দেশের অত্যন্ত ক্রিটিক্যাল একটি গ্যাস পাইপলাইন ইনফ্রাস্ট্রাকচার, 18 ইঞ্চির একটি পাইপলাইন সম্পূর্ণভাবে উড়ে গেল, যাতে একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে এই পাকিস্তান না মধ্যস্থতাকারীর ক্ষমতা পালন করতে বা ভূমিকা পালন করতে পারে, না নিজের দেশের জ্বালানি যে ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলোকে সুরক্ষিত রাখতে পারে। যে তথ্য উঠে এসছে সেখানে বলা হচ্ছে 18 ইঞ্চির একটি গ্যাস পাইপলাইন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পাকিস্তান সরকার অফিসিয়ালি বলেছে এ ক্লিয়ার কেস অফ সাবোটেজ, অর্থাৎ পাকিস্তানের সাধারণ জনগণই পিছনে ছুরি মেরেছে সরকারের। সাবোটেজ শব্দটি তারা প্রয়োগ করেছে, কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি পরিষ্কার বলছে যে পাকিস্তানের সেনাবাহিনী দিনের পর দিন তাদের স্বাধীনতাকে হরণ করেছে, তাদেরকে শিক্ষা দিয়েছে তারা। কোয়েটাতে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে এবং আই উইটনেসের বয়ান অনুযায়ী ম্যাসিভ ফায়ার, অর্থাৎ বিশাল আগুন এবং স্তূপাকৃতি কালো ধোঁয়া গোটা আকাশে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ রীতিমতো বিস্মিত হয়ে যায় যে এত বড় বিস্ফোরণ এর আগে বালুচিস্তানের কোয়েটা প্রদেশে কিন্তু দেখা যায়নি। 5টি ডিস্ট্রিক্ট সরাসরি এফেক্টেড হয়েছে এবং সুই সার্দার্ন গ্যাস কোম্পানির এই পাইপ পাকিস্তানের 13টি শহরে কিন্তু গ্যাস সরবরাহ করত। সম্পূর্ণ গ্যাস সাপ্লাই হল্টেড এবং সরকারি যে হিসেব সেখানে তারা বলছে বালুচিস্তান, এয়ারপোর্ট রোড, নওয়ানকালি, জিন্না রোড, A1 সিটি, হাজারিগঞ্জ, জিরাট, বোস্তান, ইয়োরো, কারবা এবং হাজরনান, এই 13টি শহরে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে পাকিস্তানের। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো আই উইটনেসরা বলছেন যে যেভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা মেরামত করতে অন্তত মাসখানেক সময় চলে যাবে, এবং তার মধ্যে যদি পাল্টা আরো একটি বিস্ফোরণ হয় তাহলে কিন্তু পাকিস্তান অন্ধকারে ডুবে যাবে। প্রত্যক্ষদর্শীরা বলছেন এক্সট্রিমলি পাওয়ারফুল, অর্থাৎ ভীষণ শক্তিশালী এক বিস্ফোরণের শব্দ তারা পায় এবং ম্যাসিভ আগুনের লেলিহান শিখা আকাশ পুরো ঘিরে ফেলে এবং এত দূরে এই শিখাটি উঠেছিল, কালো ধোঁয়াটা পৌঁছেছিল যে আকাশ পুরো কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই নির্দিষ্ট গ্যাস কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে ল এনফোর্সমেন্ট এজেন্সি ক্লিয়ার সার্টিফিকেট দিলেই তারা মেরামতের কাজ শুরু করবে, বাট আপাতত 24 ঘন্টার মধ্যে অন্তত মেরামতটাই সম্ভব নয়, কারণ এই ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার এবং এই পাইপলাইন ধ্বংস করে দেওয়ার ফলে চারিদিকে গ্যাস কিন্তু ছড়িয়ে পড়ে এবং আলটিমেটলি পাকিস্তানের বালুচিস্তান সংলগ্ন যে প্রদেশগুলো আছে তাদের অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যায়। পাশাপাশি পাকিস্তান থেকে কালকে আরো একটি খবর এসছে, আমি কনফার্মেশনের জন্য অপেক্ষা করছিলাম, তারপর আমি আপনাদের সামনে এই খবরটি নিয়ে আসছি এবং বুঝতে পারবেন এই মুহূর্তে আসিফ মুনির ঠিক কতটা বিপদে পড়েছে। যাদের নিজেদের দেশের এই অবস্থা তারা গেছে আমেরিকা ও ইরানের যুদ্ধ থামাতে। আমি ভাবলে হাসি পায় যে আন্তর্জাতিক স্তরে প্রভাব বিস্তার করতে গিয়ে রীতিমতো জোকারে পরিণত হয়েছে একটা দিকে, অন্যদিকে নিজেদের দেশের সাধারণ মানুষকে সুরক্ষিত করতে পারছে না। কালকে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের চিফ মাসুদ আজহার, তার ভাই মোহাম্মদ তাহির, তাকে কেউ বা কারা খতম করে দিয়ে চলে গেছে এবং আজকে ভাওয়ালপুরে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পূর্ণ হবে। একাধিক নিউজ রিপোর্ট সেটাকে কনফার্ম করেছে। কিন্তু কে মারলো এই মোহাম্মদ তানভীরকে? জৈশ-ই মোহাম্মদের ভাইকেই, মানে চিফের ভাই মাসুদ হাজারের ভাইকেই যদি এইভাবে মরতে হয় পাকিস্তানে, তাহলে পাকিস্তান সরকার সুরক্ষিত কাকে করছে? এই জৈশকে দিনের পর দিন পাকিস্তানের আইএসআই কাজে লাগায় ভারতের বিপক্ষে আক্রমণ করার জন্য, ভারতের বিপক্ষে সন্ত্রাসী
কার্যকলাপকে প্রশমিত করা, মানে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো রকম ভাবে প্রশমিত করার চেষ্টা এই আইএসআই এর পক্ষ থেকে কখনো করা হয়নি। আর আজকে দেখুন পাকিস্তানে আননোন গানম্যান একের পর এক টপ লিডার সকল টেরোরিস্টকে কিন্তু খতম করছে, তা আবার পাকিস্তানে ঢুকেই। এবার এই পুরো বিষয়টি সামলাবে তারা, নাকি গ্যাস পাইপলাইন যেভাবে ধ্বংস হয়ে গেছে সেটা সামলাবে, না ইরান বা আমেরিকা যুদ্ধের মাঝখানে নিজে যেভাবে ঢুকে গেছে সেই পার্টিকুলার অবস্থাটা সামলাবে, সেটাই এখন পাকিস্তানের কাছে সব থেকে বড় প্রশ্ন। কালকে ইরান কি স্টেটমেন্ট দিয়েছিল? ইরান পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগই করিনি, পাকিস্তান নিজেদের দরকারে নিজেদের স্বার্থে হঠাৎ করে মধ্যস্থতাকারী হয়ে গেছে। এবং ইরান পরিষ্কার বলছেন যে যুদ্ধ হচ্ছে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, তাহলে মধ্যস্থতাকারী টিম কাদের সঙ্গে বৈঠক করছে? ইসরায়েল অফিসিয়ালি বলেছে আমরা মধ্যস্থতাকারী হিসাবে ভারতকে মানতে পারি, কিন্তু পাকিস্তানকে কিসের জন্য মানবো? পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য হয় না। উল্টে পাকিস্তানে হামাসের নেতারা গিয়ে জঙ্গিদের সঙ্গে বৈঠক করে, যে হামাস আমাদের প্রধান শত্রু। সেই পাকিস্তান হঠাৎ করে মধ্যস্থতাকারী হয়ে আমাদের সঙ্গে ইরানের যুদ্ধ থামাতে চাইছে, আমাদের এটা মানতে হবে, সেটা কোনোভাবেই আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয় এবং পাকিস্তান ভরসাযোগ্য এবং বিশ্বাসযোগ্য কোনোটাই নয়। ইরানও বলছে যে এই পাকিস্তান নিজেদের উদ্যোগে হঠাৎ করে মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টা করছে। আমরা তো এই পাকিস্তানকে মিডল ম্যান হিসাবে নিয়োগ করিনি, না আমরা আমাদের কোনো প্রতিনিধি এই বৈঠকে পাঠিয়েছি। আরো ইম্পর্টেন্ট কি জানেন, জেডি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্টের এই মধ্যস্থতাকারী মিটিং আসার প্রাথমিকভাবে কথা থাকলেও আমেরিকাও কোনো প্রতিনিধি পাঠায়নি মধ্যস্থতাকারীর এই বৈঠকে। আর পাকিস্তান কাদের সঙ্গে বৈঠক করছে? তুরস্ক, সৌদি আরব, ইজিপ্ট, যারা এই যুদ্ধের অংশই নয়, তাদের সঙ্গে মধ্যস্থতাকারী হিসাবে পিস টক শুরু করেছে ইসলামাবাদে। অথচ ইরান, আমেরিকা বা ইসরায়েল যারা নিজেদের মধ্যে লড়াই করছে তারা কোনো প্রতিনিধি পাঠায়নি এবং তারা সর্বসমক্ষে বলে দিচ্ছে আমরা পাকিস্তানের এই ধরনের উদ্যোগকে সাপোর্টই করছি না। তাহলে ভারত যখন বলেছিল উই আর নট এ দালাল, আজকের দিনে দাঁড়িয়ে দেখুন ভারত কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল মিডিল ম্যান বা মিডিয়েটারের ভূমিকা না অবতীর্ণ হয়ে। কারণ আমে দুধে মিশে যায় আটি পরবর্তীকালে গড়াগড়ি খায়, সেই প্রাচীন প্রবাদ ভারতের জয়শঙ্করও জানেন। এবং জয়শঙ্কর জানেন বলেই পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা কোনো রাষ্ট্রের মেসেঞ্জারের কাজ করতে পারবো না, যে তুমি আমাকে যা বলছো ও আমাকে যা বলছে একে অপরকে বলছি, এটা ভারতের কাজ নয়। ভারত ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারে ভাই যুদ্ধ থামাও, ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারে এটা করো এটা করো না। ফলে পাকিস্তান আলটিমেটলি আমেরিকার দালালি করতে গিয়ে, ডোনাল্ড ট্রাম্পের নোটবুকে একটু বেশি নাম্বার পেতে গিয়ে আজকে আন্তর্জাতিক স্তরে এই রকম ভাবে হাস্যকর উপাদানে পরিণত হলো। আর নিজেদের ঘরের গ্যাস পাইপলাইন যেভাবে চুরমার হয়ে গেল, তাতে নিজেদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো এবং সাধারণ মানুষ আলটিমেটলি প্রশ্ন তুলতে শুরু করলো, যে আসিম মুনির আমাদেরই সুরক্ষিত রাখতে পারে না, সে গেছে ভাই যুদ্ধ থামাতে। এর চেয়ে হাস্যকর আর কিছু হয় না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।